সো পুরো ঘটনাগুলি জানতে থাকুন এবং শুনতে থাকুন আমাদের এই গল্পের কাহিনী। সেই দিন সালটা ছিল 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরো দমে। ফ্রান্স তখন নাসি সেনাদের দখলে হয়ে গেছে, আর তাদের তাড়ানোর জন্য ইতালি থেকে পাঠানো হয়েছিল কিছু আমেরিকান সৈন্য। তারা অনেক লড়াই পর উত্তর ও দক্ষিণ ফ্রান্সকে নিজেদের আয়ত্তায় নিয়ে আসে, কিন্তু জার্মানরা তো এত সহজেই হার মানবে তারা ভালোইভাবেই জানে যে তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। তাই এই হামলা এড়াতে তারা কিছু সৈন্য পাঠিয়েছিল। তারা যখন জঙ্গলের মধ্যে বিশ্রাম নিচ্ছিল, তাদের মধ্যে ক্রিস নামে একজন এক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে বসে। সে দেখে তার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। লোকটার মুখ স্পষ্ট নয়, কিন্তু আচমকা সে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করে। ক্রিসের মনে হয় এই নিশ্চয়ই কোনো জার্মান গুপ্তচর নয় তো। সে বারবার লোকটার নাম জানতে চায়, কিন্তু কোনো উত্তর আসে না। বন্দুক বের করে গুলি চালাতে যাবে, এমন সময় লোকটা হঠাৎ উধাও হয়ে যায়। ক্রিস ভাবে হয়তো যুদ্ধের ক্লান্তি আর বাড়ির জন্য মন খারাপের ফল এটা। এই মনের ভুল। পরদিন সকালে দলের সবাই ম্যাপ কম্পাস দেখে রওনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে ক্রিস, লেফটেন্যান্ট ট্রাভার, পর্ক, ইউজিন আর বুচি, এই পাঁচজনই তাদের একটি দল। পর্ক জানায় তার পায়ের পাতা নাকি অস্বাভাবিকভাবে চুলকাচ্ছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে থেমে থাকা তো তাদের উপায় নেই, তাই তারা এগোতে থাকে। অনেক দুর্গম পথ পেরিয়ে এক জায়গায় ক্রিস দূর থেকে একটা জিপের আওয়াজ শুনতে পায়। সবাই সতর্ক হয়ে আড়াল থেকে গুলি চালাবে, এমন সময় দেখে জিপটা ল্যান্ডমাইনে উড়ে যায়। কাছে গিয়ে তারা দেখে ওটা জার্মান সৈন্যদের জিপ ছিল। যেহেতু জার্মানদের মেরে তাদের টাকা পয়সা যা ছিল সব নিয়ে তারা উল্টো দিকে রওনা দিতে থাকে। এভাবে তারা পাহাড়ে ঘেরা ধুধু মাঠের উপর দিয়ে আরো কিছু দূর চলতে থাকে। এক জায়গায় তারা আবার থামে এবং বিশ্রাম নেয়। তারা দেখে যে বেশ কিছু লোক তাদের দিকে এগিয়ে আসছে। তারা আবার বন্দুক তাক করে, কিন্তু এবার তারা লক্ষ্য করে যে ওগুলো জার্মান সৈন্য নয়, বরং জার্মানদের হাত থেকে মুক্তি পাওয়া কিছু ফরাসি মানুষ তাদের পরিবার নিয়ে এদিকে এগিয়ে আসছে। এই মতো তাদের জরাজীর্ণ অবস্থা দেখে প্রাটার তার জ্যাকেট এবং মৃত জার্মান সৈন্যদের কাছ থেকে পাওয়া কিছু জিনিসপত্র তাদের মহিলাদের দান করে। তারা আবার এগোতে থাকে এবং এক জায়গায় এসে দেখে চারিদিকে বাড়িঘর আগুনে জ্বলছে, আর সৈনিক দেখলেই সেখানকার বাসিন্দারা ভয়ে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর তারা অবশেষে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছায়। সে এক বিশাল প্রাচীন হাভেলি। জানা যায় একসময় এই হাভেলি ছিল জার্মানদের আস্তানা। এখন সেখানে পাহারা দিতে হয় অ্যালাইড ফোর্সদের। ওই হাভেলিতে আগে যে সৈন্যরা ছিল তারা উপরমহলে খবর পাঠায় যে তারা আর থাকতে পারছে না। তাই উপরমহল থেকে ক্রিস ও তার দলকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিসদের আসতে থেকে আগের সৈন্যরা দ্রুত বেরিয়ে যায়। ক্রিস কেমন যেন একটা খটকা মনে করে। দেখে মনে হচ্ছিল যে সৈন্যরা কোনো এক ভয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাভেলি ছেড়ে বাঁচার চেষ্টা করছে। খাবার দাবার বা থাকার কোনো অসুবিধা নেই, তবুও তারা চলে যাওয়ার জন্য মরিয়া কেন? এমন রহস্য লুকিয়েছে হাভেলিতে। সৈন্যরা ক্রিসদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর সৈন্যরা হাভেলিটা খুঁটিয়ে দেখতে শুরু করে। বাড়িটা বড় অদ্ভুত। ঘরের মেঝেতে বড় বড় নখে আঁচড়ের মতো দাগ দেখা যায়। অন্য এক প্রান্তে কার্পেটের উপর একটা কালো ছোপ, যেন কিছু একটা রেখে আগুন জ্বালানোর ফলে পুড়ে কালো হয়ে গেছে। ঘরটা নানান রকম পুতুলে ভর্তি, দেখলেই গা ছমছম করে। অন্যদিকে বচি সিগারেট ধরাতে গেলে দেশলাই জ্বলার পরিবর্তে সেখানে নিভে যায়। অবাক কাণ্ড। এমন সময় পেছন থেকে খুব জোরে একটা আওয়াজ শুনতে পায় বচি। সে ভাবে তবে কি শত্রুরা লুকিয়ে আছে। সে তাড়াতাড়ি পেছন দিকে গিয়ে একটা দরজা দেখে। তার মনে হতে থাকে আওয়াজটা এদিক থেকে হয়তো আসছে। বচি দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, বচি সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে দরজাটা নিজেই খুলে যায়। এ কি করে সম্ভব? সন্ধ্যাবেলা যখন তারা চিমনিতে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বলাচ্ছিল, উপরতলা থেকে ধূপ ধাপ আওয়াজ আসতে শুরু করে। তারা সবাই আবার সতর্ক হয়ে যায়, কারণ এখানে পদে পদে বিপদ। যে কোনো সময় জার্মানরা
হামলা করতে পারে। বন্দুক নিয়ে তারা উপরে যায় এবং অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ক্রিস আর পর একসাথে একটা ঘরের ভিতরে ঢোকে। সেখানে আর একটা দরজা ছিল। তারা সেই দরজার সামনে দিতেই দরজা নিজেই সজোরে খুলে যায় আর কাক প্রচন্ড সেখানে ঘাবড়ে যায়। সেখানে একটা বড় পর্দা ছিল। পর্দাটা সরাতেই তারা অন্য এক পাতলা জানলার পর্দার উপর কারো গলায় দড়ি দিয়ে ঝোলা ছায়া দেখতে পায়। কিন্তু হাওয়ায় পর্দাটা সরে যেতে আর কিছু তারা দেখতে পায় না। তখন পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে। ক্রিস আর পর পেছন দিকে তাকাতেই দেখে রান্নাঘরে ইউজিন কিছু একটা করছিল আর এর ফলই আওয়াজ হচ্ছে। কিন্তু কেমন যেন খটকা লাগে তাদের। একটু আগেই তো আওয়াজ পেয়ে ইউজিন, ক্রিস ও বাকিদের মতো এদিকে ওদিকে দেখছিল, তাহলে হঠাৎ করে রান্নাঘরে সে গেল কি করে এবং রান্নাঘরে সে ওগুলো কি বা করছিল? এসব রহস্য উত্তর অবশ্যই আমরা পরে পাবো। যাই হোক, সেদিন রাতের বেলায় যখন তারা আবার এক জায়গায় বসে গল্প করছিল, তখন ইউজিনের হাতে বসি একটা ডায়েরি দেখতে পায়। সে জিজ্ঞাসা করে এটা কি? ইউজিন জানায় যে সেই হাভেলিতে স্টোররুম থেকে এই ডায়েরিটা পেয়েছে। এটা আসলে একজন নাসি সেনার ডায়েরি, যেটাতে সে বর্ণনা করেছে যে কিভাবে তারা সবাই এই হাভেলিতে একটা পরিবারের মতো থাকতো। বহু ইহুদিকে জার্মান সেনারা প্রাণে বাঁচাতে সাহায্য করেছিল, আর এটা জানার পর তাদের উপরমহল থেকে অত্যাচার করে মেরে ফেলা হয়। ডায়েরিটা খোলার সাথে সাথে উপরতলা থেকে আর একটা আওয়াজ আসতে থাকে। এবারে আওয়াজটা কেমন যেন অন্যরকম। ধীরে একটা অদ্ভুত তালে আওয়াজ হচ্ছে। কান পেতে খানিকক্ষণ আওয়াজটা শোনার পর ক্রিসের মনে হয় এটা হয়তো কোনো প্রকারের কোড। সৈন্যরা যখন কথা বলার মতো অবস্থায় থাকে না, তখন তারা একটা নির্দিষ্ট তালে আওয়াজ করে যাতে শত্রুপক্ষ কিছু টের না পায়। অথচ তাদের নিজেদের সেনারা সব বুঝে যায়। এদের মধ্যে একমাত্র ইউজিন এই বিশেষ কোডগুলো বুঝতে পারে। তাই ওই আওয়াজটাকে ফলো করে সে খাতায় লিখতে শুরু করে। আর শেষমেশ দেখা যায় এই আওয়াজে কে যেন বলতে চাইছে, খুব ভালো করে শোনো, তোমরা আমার দুটো পা বাদ দিয়েছ। আর ঠিক তখনই উপর থেকে একটা কাঠবিড়ালি ধপাস করে চিমনির সামনে পড়ে যায়। তারা সবাই ভয়ে আটকে ওঠে। ওই হাভেলিতে আসার পর থেকে কিছু না কিছু ঘটতেই চলেছে, এটা তারা বুঝতে পেরেছে। আর ঘটনাগুলো যে অদ্ভুত এ বিষয়েও তারা একমত। ক্রিস সিদ্ধান্ত নেয় রাতের বেলায় তারা সবাই আলাদা আলাদা শোবে। প্রেটার ওই চিলেকোঠার দায়িত্বে থাকবে, কারণ চিলেকোঠা থেকে বাইরে কিছুটা খুব ভালো মতো ভাবে দেখা যায়। সুতরাং হাভেলির বাইরে থেকে কেউ ভেতরে বা ভেতর থেকে কেউ বাইরে যাচ্ছে কিনা সেটা প্রেটার নজর রাখতে পারে। ক্রিসের কথা মতো চিলেকোঠায় প্রেটার জানলায় বন্দুক তাক করে বাইরের দিকে ভালো করে নজর রাখছিল। কিন্তু এমন সময় রহস্যজনকভাবে দেখা যায় কেউ তার পেছনে রাখা একটি আলমারি থেকে বেরিয়ে আসছে। আর ঠিক একই সময় নজর রাখতে রাখতে ওই ফাঁকা জমির উপর কাকে যেন শূন্যে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে প্যাটার। সে যখন সে জায়গায় ভালো করে দেখার জন্য এগিয়ে আসে, কিছুই তার চোখে পড়ে না। আচমকা সে যেন কেমন একটা অদ্ভুত চেহারার লোককে তার চোখের সামনে চলে আসতে দেখে। প্যাটার চমকে গিয়ে ছিটকে দাঁড়িয়ে পড়ে। এর পিছনে আলমারিটাও সজোরে বন্ধ হয়ে যায়। প্যাটার টর্চ নিয়ে তড়িঘড়ি করে নিচে নেমে আসে। চারদিকটা ভালো করে খুঁজে করে দেখে, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে হাভেলির জানলা থেকে ক্রিস ওই সমস্ত জিনিসের উপর নজর রাখছিল। অন্যদিকে স্টোররুমে থাকা ইউজিন সেই হাভেলিতে যে পরিবার থাকতো তাদের একটা ছবি পায়। দেখা যায় সেই পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের দুটো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। এই পরিবার হেলিক্স নামে পরিচিত ছিল, বা সবাই তাকে হেলিক্স পরিবার নামে জানতো। ইউজিন ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করে। তার কানে কেমন যেন অদ্ভুত গুলাগুলি আওয়াজ আসতে থাকে। ডায়েরিটা বন্ধ করে সে সেই পরিবারের ছবিটার দিকে তাকালে অবাক হয়ে যায়, কারণ ওই ছবিটার মধ্যে কিছুক্ষণ আগে যাদের ছবি ছিল তাদের ছবি আর নেই, দেখতে পাওয়া যায় না সেই ছবিগুলো। সেদিন চিলেকোঠায় যে কার্পেট বাঁধা ছিল
সেটা সরাতে গিয়ে ইউজিন আর প্যাটার্ডের চোখে পড়ে মেঝেতে কেমন এক অদ্ভুত আঁকাআঁকি করা আছে। তারা সেই সব নিয়ে বেশি মাথা ঘামায় না, কারণ তারা জানতো যে হিটলারে কালো জাদু বিশ্বাস করতো। তাই হয়তো হিটলারের সেনাবাহিনী কেউ হয়তো কখনো এই হাভেলিতে এসে কালো জাদু করেছে। পরের দিন হঠাৎ খবর আসে যে বেশ কিছু নাসিক সৈনিক সেই হাভেলিটির দিকে এগিয়ে আসছে, তারা হামলা করবে। পেটার এটা শুনে পালিয়ে যেতে চাইলে ক্রিস বলে, আমরা মরে যাব তবুও আমাদের জমি ছাড়বো না। অনিচ্ছাকৃতভাবে হলেও ইউজিন আর পেটার আবার চিলেকোঠায় যায় নজর রাখার জন্য। এরপর ইউজিন আর পেটার দুজন মিলে কাঠের আলমারি সরাতে গেলে আলমারি একটা পাল্লা সজোরে এসে ইউজিনের হাতের উপর পড়ে। তার হাতের আঙুলও ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ইউজিন যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং আলমারিতে লাগানো আয়নার দিকে তাকালে প্যাটার্ড একটা বাচ্চা মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। কিন্তু অদ্ভুতভাবে পিছনের দিকে ফিরলে সে কিছু দেখতে পায় না, দেখে কিছু নেই। কিছুটা পরে নিজেকে একটু সামলে নিয়ে ইউজিন ক্রিস আর কার্কের সাথে হেডকোয়ার্টারে বার্তা পাঠানোর চেষ্টা করে যে তাদের উপর হামলা হতে চলেছে, তাদের ব্যাকআপ দরকার। কিন্তু উল্টে তারা অদ্ভুতভাবে কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর সেই আগের মতো কোড ল্যাঙ্গুয়েজ কিছু শুনতে পায় তারা। সেই কোড ল্যাঙ্গুয়েজে কেউ যেন তাদেরকে বারবার এই জায়গা থেকে পালানোর কথা বলছিল। হঠাৎ দেখা যায় যে একদল নাসি সৈন্য গাড়ি এসে সেখানে উপস্থিত হয়েছে। ক্রিসরা তাড়াতাড়ি করে নিজেদের পজিশন নেয়। প্রথমে নাসি সৈন্যরা উঁকি ঝুঁকি মারে এবং ভেতরে কেউকে দেখতে পায় না পেয়ে তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় হাভেলির কোনো এক প্রান্ত থেকে গুলির শব্দ আসতে শুরু করে। এটা শুনে নাসির সৈন্যরা বুঝে যায় নিশ্চয়ই ভেতরে কেউ আছে। তারা জানলা দরজা ভেঙে ভেতরে আসতে শুরু করে এবং ক্রিসরা সেখানে নিজেদের পজিশন নিয়েছিল তার সামনে একটা গ্রেনেড এসে পড়ে। বাকিরা পালিয়ে গেলেও বচি সবাইকে বাঁচাতে সে গ্রেনাইটের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দেখা যায় মুহূর্তের মধ্যে বচির গোটা শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ক্রিস কোনো মতে নিজেদের সামলালে প্রাণ বাঁচানোর জন্য ওই স্টোররুমে এসে লুকিয়ে যায়। তবে তার পিছনে দুজন জার্মান সৈনিক ঢুকতে এলে ক্রিস তাদের সাথে মোকাবিলা করে এবং বেশ কিছু নাসিক সৈনিকও মেরে ফেলে। অন্যদিকে সেই ঘরটা যেখানে ওই কার্পেটটা পাতা ছিল, যার নিচে আঁকাআঁকি ছিল, সেখানে গিয়ে ইউজিন লগায়। আর তার হাতে লাগা চোটের ব্যথা সামলে নিয়েও সে নাসিকদের গুলি করতে গেলে তার সামনে হঠাৎ এরকম একটা অদ্ভুত মহিলা দাঁড়িয়ে থাকতে দেখে। ইউজিন স্বাভাবিকভাবে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পরে চোখ খুলে সে দেখে কিছু নাসিক সৈনিকের গায়ে আগুন ধরে গেছে। এই সময় বাথরুমে লুকিয়েছিল। সে যখনই দরজা খোলে সেখানে আরেকজন জার্মান সৈনিক ঢোকে। তবে কর্ক সেই জার্মান সৈনিকটাকে মারার আগে সেখানে রাখা বাথটাবে ডুবে যেন কেউ ওই সৈনিকটাকে মেরে ফেলে। এক যেন মনে হচ্ছে যেন পাশে কোনো এক অশরীরিক আত্মা এ কাজ করছে। চিলেকোঠায় এসে নাসিক সৈনিক উঠে এলে সেখানেও প্যাটার্ড কিছু করার আগেই কোনো এক অশরীরিক শক্তি যেন যে নাসিক সৈনিকটার হাত পা বেঁধে তাকে ঝুলিয়ে দেয়। এভাবে একের পর এক নাসিক সৈনিকরা ওই হাভেলির মধ্যে শেষ হতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় বচির দুটো হাত উড়ে গেলেও মুখ একটা দিক সম্পূর্ণ বিকৃত হয়ে যাওয়ার পরেও সে প্রাণে বেঁচে আছে। তাদের কাছে এক ধরনের বিশেষ ব্যথার ইঞ্জেকশন ছিল, তারা সেটা বচিকে দেয়। তাদের সবাইকে এক জায়গায় জড়ো করে ইউজিন জানায় যে সেদিন যে ডায়েরিটা তারা পেয়েছিল সেই ডায়েরি পড়ে সে বুঝতে পেরেছে যে নাসিরা হেলইউক্স পরিবারের একজনকে ঠিক এভাবে খুন করেছিল। একটু আগেই সেই পরিবারের অশরীরিক আত্মা নাসিক সৈন্যদের ঠিক একই রকম ভাবেই মেরেছে বা শেষ করছে। অর্থাৎ হেলিক্স পরিবার যারা
এই হাভেলিতে আগেতে থাকতো, তাদের আত্মা এখনো এই হাভেলির মধ্যে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাথরুমে গেলে ক্রিস ওই বাথটাবের দিকে এক দৃষ্টিক্ষণ তাকিয়ে থাকে। কাউ একজন দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করে সে। পিছন দিকে ফিরলে আর কে দেখতে পায়। ক্রিস হঠাৎ সেখান থেকে উঠে বেরোতে গেলে তাকে কেউ যেন সজোরে ওই বাথটাবের ভেতর টেনে নেয় এবং 3 জন লোককে মুখে মুখোশ পরে হাতে ক্রুজ ড্রাইভার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পায় ক্রিস। জলের মধ্যে ছটফট করতে থাকে, কিন্তু তখনই ইউজনের ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। ক্রিস স্বপ্ন দেখছিল এতক্ষণ যেটা সে দেখছিল। এরপর দেখা যায় অসুস্থ বচির জ্ঞান ফেরার পরে সে চিৎকার করতে থাকে। সে বারবার চিৎকার করে বলে, আমরা যা কিছু দেখছি এগুলো কোনো কিছুই সত্যি নয়, এগুলো বাস্তব নয়, তোমরা ভুল করছো, আমার কথাগুলো তোমরা মনে রেখো, আমি সত্যি বলছি। এরপর বচির দেহ শিথিল হয়ে যায়, বচি মারা যায়। বচি মারা যাওয়ার আগে এইরকম চিৎকার করে এইসব কথাগুলো কেন বলে গেল তারা ভাবতে থাকে। এরা আর কেউ এক মুহূর্তের জন্য এই হাভেলিতে থাকতে চায় না। ক্রিসকে এই কথাগুলো তারা স্পষ্টভাবে জানে। ক্রিস তাদের বলে, আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু তোমরা খুবই ভালো করে জানো দায়িত্ব এক সৈনিক যদি পালায় তাহলে পরে কিন্তু আমাদের সবার জেল হতে পারে। বাকি জীবনটা কি তোমরা জেলে কাটাতে প্রস্তুত? বচির দেহটাকে কবর দিয়ে জিনিসপত্র গুছাগুছি করে তারা রওনা হওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। ইতিমধ্যে ইউজিন যে ডায়েরিটা সবসময় পড়তো, সেই ডায়েরিটা খুলে ক্রিস দেখে এই ডায়েরির মধ্যে একটা লেখাও নেই। তবে কি ইউজিন তাদেরকে সেখান থেকে পড়ে পড়ে হেলিক্স পরিবারের সম্বন্ধে যা বলতো সেগুলো সব মিথ্যা? ইউজিনকে ক্রিস গিয়ে জিজ্ঞাসা করে। ক্রিসকে কেমন যেন এড়িয়ে যায় ইউজিন এবং বলে, ওই ডায়েরির মধ্যে জার্মান ভাষায় কিছু লেখা আছে, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা কি করে সম্ভব? কি রহস্য লুকিয়ে আছে ওই ডায়েরিতে? তারা বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়ে, কিন্তু এবার তারা একটা অত্যন্ত আশ্চর্য ব্যাপার লক্ষ্য করে। তারা আসার সময় ঠিক যা দেখছিল সেগুলো পুনরায় বারবার সব দিকে দেখছে। যেমন গাড়ি উল্টে থাকা, ইহুদিদের যে ফরাসি গাড়ি ছিল সেই লোকদের মৃত দেহ পড়ে থাকা, বোমা বিস্ফোরণে উল্টে যাওয়া গাড়ি, তছনছ করা জিনিস, চারদিকে যেন সেই একই জিনিস পড়ে আছে। ফিরে যাওয়ার সময় বারবার সেই একই ঘটনাগুলো তাদের চোখের সামনে আসতে থাকে। মানুষ যেরকম করে কোনো টাইম তারা যেখানেই যাচ্ছে সেখানেই তারা সেই একই জিনিস তারা দেখে। রাতের বেলায় তারা যখন বিশ্রাম নিচ্ছিল, পেটার একটা দুঃস্বপ্ন দেখে যে কেউ তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ঘুম ভাঙলে সে দেখতে পায় যে তার পাশে মাটির উপরে কেউ আঙুল দিয়ে ডেড টু লেগ নামে একটা শব্দ লিখে গেছে। ডেড টু লেগ শব্দটা সবার খুব চেনা লাগছে, কিন্তু কেউ মনে করতে পারছে না যে শব্দটা কোথায় তারা শুনেছে। তবে তারা স্পষ্টভাবে বুঝতে পারছিল যে এই এলাকা থেকে তারা কিন্তু কোনো মতে বেরোতে পারবে না। তারা যতবার যাচ্ছে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। তারা উপায় না পেয়ে আবার সেই ভৌতিক হাভেলিতে ফিরে আসে। ক্রিস, আমার মনে হয় এই পরিবারের লোকগুলোর দেহ এখানে কোথায় লুকানো আছে। হয়তো তাদের দেহ সৎকার করা হয়নি, তাদের দেহ আমাদের সৎকার করা উচিত। ক্রিস চারিদিকে পাউডার ছড়িয়ে দেয় যাতে কোনো অশরীরী আত্মা হেঁটে গেলে বুঝতে পারে, আর ঠিক হয়ও তাই। খানিকক্ষণের মধ্যে ওই পাউডারের উপর কারো পায়ের পা পড়তে থাকে এবং সে পায়ের ছাপটা ক্রিসের দিকে এগিয়ে আসতে থাকে। ভয় পেয়ে এক সময় ক্রিস চোখ বন্ধ করে নেয়, তবে একটু পরে আর কোনো আওয়াজ না পেয়ে সাহস করে চোখ খুলতেই সামনে এক ভয়ঙ্কর মহিলাকে দেখতে পায়। ক্রিস ছাড়া বাকি কেউ ওই মহিলাকে দেখতে পায় না। এই অশরীরিক আত্মাটা ক্রিসকে টেনে হিঁচড়ে হাভেলি থেকে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। কি করবে ভেবে না পেয়ে প্রাটার গুলি চালাতে থাকে, কিন্তু অশরীরিক আত্মার গায়ে কি আর গুলি লাগে? ক্রিসকে হাভেলি থেকে দূরে একটা
ছোট্ট ঘরে নিয়ে যায় সেই অশরীর আত্মাটা। বাকিরাও হন্তদন্ত হয়ে সেখানে যায়, কিন্তু সেখানে ঢুকতেই তাদের মাথা কেমন যেন ঝিমঝিম করতে থাকে। তারা কিছুক্ষণ ঠিকমতো কিছু দেখতে পায় না, তারা অচেতন হয়ে পড়ে এবং অদ্ভুত এক বাড়ির মধ্যে ঢোকে। সেখানে তারা এক মহিলার কান্না শুনতে পায় এবং বোমা বিস্ফোরণের এক দৃশ্য তাদের চোখের সামনে ভেসে আসতে তারা দেখে। অবশ্যই তারা অনেক কষ্টের পর সেই বাড়িটার শেষ প্রান্তে এসে পৌঁছায়, যেখানে ক্রিস বসেছিল। আর সে দেখায় যে সেই বাড়ির সিঁড়ির উপরে ওই পরিবারের সবার লাশগুলো রাখা ছিল। তারা ঠিক করে এই লাশগুলোকে তারা কবর দেবে, কিন্তু তাদের কবর দেওয়ার সাথে সাথে হাভেলির ভেতরে থাকা প্যাটার্ন আবারও হেলিক্স স্ত্রীকে দেখতে পায় এবং তারপরে হঠাৎ ইউজিন লক্ষ্য করে যে ডায়েরির মধ্যে যা যা এতদিন জার্মান ভাষায় লেখা ছিল, সেই জার্মান ভাষায় লেখাগুলি আরবি ভাষায় লেখা হয়ে গেছে। ইউজিন জানায় এই নিশ্চয়ই তাহলে হেলিক্স পরিবারের সবাই আফগান ছিল, ফরাসি তো নয়। এইসব কথা বলতে বলতে তাদের সামনে গোটা হেলিক্স পরিবার এসে উপস্থিত হয়। অর্থাৎ হয়তো ক্রিসরা তাদের কবর দেওয়ার পর তাদের আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। প্যাটার্নকে দেখা যায় চিলেকোঠার ঘরে আকাশে আঁকা হেক্টর গ্রামের উপর বসে কেমন যেন প্যাটার্নকে দেখা যায় চিলেকোঠায় বসে কিছু আঁকা হেলিক্সের উপর বসে কেমন যেন বারবার মন্ত্র যেন পড়ে যাচ্ছে। আর চারদিক থেকে শুধুমাত্র একটা আওয়াজ ভেসে আসছে, ভেট্রুলেক ভেট্রুলেক ভেট্রুলেক। তাদের তিনজনের উপর হেলিক্স ও তার পরিবার ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ক্রিসের চোখের সামনে সেই আত্মাগুলো কেমন যেন ঝাপসা হয়ে যেতে থাকে। হেলিক্সের স্ত্রী এক সময় ক্রিসকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে ক্রিস চোখের সামনে নানান রকম অদ্ভুত ঘটনা ভেসে আসতে দেখে এবং হঠাৎ করে বুচির গলার কথাগুলো যেন ভেসে আসতে থাকে। যা কিছু দেখছো, যা কিছু শুনছো সব সত্যি নয় এবং যা কিছু হচ্ছে তা কোনো মতে বাস্তব নয়। এবং হঠাৎ দেখা যায় চারদিকটা কেমন যেন পাল্টে যায়। ওরা দেখে তারা কোনো এক হাভেলিতে বা কোনো এক জঙ্গলের মধ্যে নেই। ক্রিস এবং তার দলের সবাই একটা হাসপাতালের মধ্যে শুয়ে আছে। তাদের জ্ঞান ফিরতে ক্রিস শুরুতেই কিছু বুঝতে পারে না। পায়ের চাদর সরিয়ে ক্রিস দেখে তার পা দুটো নেই। ডাক্তাররা তাদেরকে জানায় তাদের শেষ মিশন ছিল আফগানিস্তানে এবং সেখানে একটা দুর্ঘটনা হয়, তাতে তাদের শরীর ব্রেন গুরুতরভাবে জখম হয় এবং ক্রিস সহ তাদের দলের কারো হুঁশ আসছিল না। সবাই অজ্ঞান বা কোমায় অবস্থায় ছিল। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, আমাদের এই হরর স্টোরি হরর গল্প কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম হরর সাসপেন্স ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সময়ে তোমরা এইরকম ভিডিও দেখতে পাও। সো দেখা হচ্ছে আবার পরবর্তী সময় ভিডিও।